হ্যালো, সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. I am I am Muhammad Sabina Yasmin, lecturer, Rajshahi Government Women's College, Rajshahi. Today I will discuss about Islamic History and Culture BA Honours Part 4, Course Code 241605. Name of course, Development of Muslim Art and Painting. Lecture number 2. Title of the lecture, The Sources of Muslim Painting. আজকে আমাদের আলোচনার বিষয় মুসলিম চিত্রকলার উৎস। গত ক্লাসে আমি মুসলিম চিত্রকলার বিভিন্ন সংজ্ঞা, মুসলিম চিত্রকলায় ইসলামের দৃষ্টিভঙ্গি এবং তার বিষয়বস্তু। আজকে আমরা আলোচনা করব মুসলিম চিত্রকলার উৎস কিভাবে হয়েছিল। আমরা গত ক্লাসে জেনেছি ধর্মীয় বিরোধিতা সত্ত্বেও ইসলামের মুসলিম চিত্রকলার চর্চা শুরু হয়। তো ধর্মীয় বিরোধিতা সত্ত্বেও ইসলামের প্রথম যুগের ফ্রেস্কোর মাধ্যমে যে প্রতিকৃতি অঙ্কনের রীতি আত্মপ্রকাশ করে, যা মুসলমানগণ ইরাক, সিরিয়া, মিশর, উত্তর আফ্রিকা এবং স্পেন বা ভারতবর্ষের সিন্ধু অঞ্চল অধিকার করলে এই বিচিত্র অঞ্চলের চিত্রকলার একটা ঐতিহ্যের সংস্পর্শে আসে। ফলে মুসলমানগণ চিত্রকলার প্রতি উৎসাহিত হন এবং চিত্রকলার চর্চা চালিয়ে যান। অমুসলমান দক্ষ চিত্রশিল্পীর প্রভাব বিশেষভাবে লক্ষণীয় এবং এই প্রভাবটা আমরা দেখব মুসলিম চিত্রকলা কিভাবে প্রভাবান্বিত করেছে। মুসলিম চিত্রকলার বিকাশ ঘটেছিল মূলত 6টি চিত্রকলার সংস্পর্শে আসার পর। এই 6টি শিল্পধারার অবদান লক্ষণীয়। সেগুলো হচ্ছে, প্রথমত আমরা বলি 1 নম্বর বাইজেন্টাইন, 2 ম্যানিকিয়ান, 3 সাসানীয়, 4 চীনা ও বৌদ্ধ যেটা, 5 কপটিক এবং ভারতীয় বা রাজপুত যে নিজস্ব ভারতীয় রীতি, সেটা রাজপুত নামে পরিচিত। এই 6টি রীতির ধারা এসেছে মুসলিম চিত্রকলায়। আমরা একে একে এই চিত্রকলা সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনায় আসব বাইজেন্টাইন উৎস যেটা। মুসলিম চিত্রকলার প্রথম যুগে বাগদাদে মেসোপটেমীয় স্কুল প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বাইজেন্টাইন শিল্পরীতি বা কৌশল যে প্রভাব সেটা মুসলিম চিত্রকলায় দেখা যায়। এখানে মুসলিম চিত্রকলায় যে পাণ্ডুলিপিগুলো চিত্রায়িত হয়েছে তা মূলত বাইজেন্টাইন প্রভাব অনুপ্রবেশ ঘটে। এই যে বাইজেন্টাইন শিল্পরীতি বা কৌশল মুসলিম চিত্রকলার প্রভাব ঘটে, এটির 4টি মাধ্যমকে আমরা চিহ্নিত করতে পারি বা 4টি প্রকরণের মাধ্যমে মুসলিম চিত্রকলায় বা মেসোপটেমীয় চিত্রকলা চিত্রিত হয়েছে। যেহেতু প্রথম দিকে গ্রিক গ্রন্থগুলো আরবিতে অনুবাদ করা হয় এবং সেই পাণ্ডুলিপিগুলো চিত্রায়িত হয়। এই পাণ্ডুলিপি খ্রিস্টান বাইজেন্টাইন প্রভাব অনুপ্রবেশ ঘটেছিল। তারও একটা বিশেষ কারণ হচ্ছে এই অমুসলিমদের লেখা যে
পাণ্ডুলিপি সেগুলো যখন আরবিতে অনুবাদ করা হয় তখন অমুসলিম যে অমুসলিম যে ভাবধারা সেটা সে পাণ্ডুলিপিগুলোতে রয়েছিল। সেই কারণে দেখা যাচ্ছে যে বাইজেন্টাইন প্রভাব খুব লক্ষ্য করা যায়। প্রথমত আসি গ্রিক গ্রন্থাবলী যেমন গ্যালেনের অ্যান্টিডটস ও ডায়োস্কোরাইটসের ম্যাটেরিয়া মেডিকা এই দুটি পাণ্ডুলিপি প্রথমে আরবিতে অনুবাদ করা হয়। এই অনুবাদিত গ্রন্থটি অমুসলিম চিত্রকরদের দ্বারাই চিত্রায়িত হয় এবং মোটিভ থাকে অমুসলিমদের বিষয়বস্তু। এরপর আমরা আসি দ্বিতীয়ত হচ্ছে বাইজেন্টাইন যে রীতি বা চিত্রকলার কৌশল মুসলিম ভাবধারায় এসেছে তারও একটা বিশেষ কারণ হচ্ছে খ্রিস্টান যে চিত্রকর ছিলেন এই খ্রিস্ট চিত্রকরদের শিল্প চর্চায় অংশগ্রহণ। মুসলমানরা যেহেতু প্রথম দিকে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার পরবর্তী শাসক যারা ছিলেন খোলাফায়ে রাশিদিনের তারা চিত্রকলার প্রতি কোনো আগ্রহ বা চর্চা ছিল না। ফলে যখন ইসলাম আরবের বাইরে ছড়িয়ে পড়ে অর্থাৎ পারস্যে, ইরাক, ইরান, বাইজেন্টাইন বা রোমানে বা উত্তর আফ্রিকা, ভারতে তখন দেখা যাচ্ছে সেই অঞ্চলের চিত্রকরদের সংস্পর্শে এসে মুসলিম শাসকগণ চিত্রকলার প্রতি আকৃষ্ট হন। সেই ধারাবাহিকতায় খ্রিস্ট চিত্রকরদের শিল্প চর্চায় অংশগ্রহণের একটা সুযোগ হয় এবং তাদের সংস্পর্শে মুসলিম চিত্রকরগণ চিত্রকলায় চর্চায় শিল্পকলা চর্চায় অংশগ্রহণ করে। তৃতীয়ত যেটা হচ্ছে খ্রিস্টান মোটিভ অর্থাৎ অ্যানাউন্সিয়েশন যীশুখ্রিস্টের যে প্রচার কার্য সেটা দেখা যায়। নেটিভিটি অর্থাৎ যীশুখ্রিস্টের জন্ম বাইজেন্টাইন বা রোমান যে চিত্রকলা সেটা মূলত তাদের যে গ্রন্থগুলো আরবিতে অনুবাদ করা হয় সেই অনুদিত গ্রন্থে এই মোটিভগুলো দেখা যায়। এর ফলে দেখা যাচ্ছে যে এই বিষয়বস্তুগুলো পারস্য এবং মুঘল চিত্রকলাতেও দেখা যায়। পরবর্তীতে দেখা যাবে যে জামি ও তাওয়ারিকের চীনা প্রভাব লক্ষ্য করা গেছে এবং সেইগুলো মুঘল চিত্রকলাতেও দেখা যায়। চতুর্থত হচ্ছে মুসলিম চিত্রকরগণ অনুকরণপ্রিয়। তারা অন্যান্য চিত্রকরদের চিত্রকলাকে তারা অনুকরণ করেছে এবং অনুসরণ করে তারা নিজস্ব ভাবধারায় মুসলিম চিত্রকলায় চর্চা চালিয়ে গেছেন। তা মুসলিম চিত্রকলা এই যে ছবি চিত্রে স্ক্রিনে একটি চিত্র দেখা যাচ্ছে যেটা হচ্ছে মুসলিম চিত্রকলা দেখা যাচ্ছে যে কুশায়ের আমরা দেয়াল চিত্র বা ফ্রেস্কো যেটা প্রথম আল ওয়ালিদ 711 থেকে 15 খ্রিস্টাব্দে যে মরুভূমিতে কুশায়ের আমরা যে একটা প্রাসাদ তৈরি করেছিলেন যেটা মূলত আমোদ প্রমোদের জন্য সময় কাটানোর জন্য যে প্রাসাদটা তৈরি করেছিলেন সেই প্রাসাদের দেয়ালে এই চিত্রকর্মটি দেখা যায়। মূলত মুসলিম চিত্রকলার প্রথম দেয়াল চিত্র এই প্রাসাদ থেকে শুরু হয়েছিল। পরবর্তীতে সেটা আরো বেশি প্রভাবিত করে মুসলিম চিত্রকলাকে। আর পাশে আরেকটি মিনিয়েচার বা দেখা যাচ্ছে যেটা ক্লডিয়াস গ্যালিনের অ্যান্টিডট গ্রন্থের একটি পাণ্ডুলিপির একটা চিত্রায়ন। এই চিত্র দুটি থেকে আমরা বিষয়বস্তু বুঝতে পারছি যে প্রথমত বলা হচ্ছে যে প্রথম চিত্রে যেটা দেখানো হচ্ছে সেটা কুশায়ের আমরার দেয়াল চিত্র এবং এটাই মুসলিম চিত্রকলার প্রথম দিকের অর্থাৎ প্রথম আল ওয়ালিদের সময়ের এই চিত্রকর্মটি দেখা যায়। আর ক্লডিয়াস গ্যালিনের যে অ্যান্টিডটস গ্রন্থ বা ডায়োস্কোরাইটসের ম্যাটেরিয়া মেডিকায় যেটা পাণ্ডুলিপি ছিল সেই চিত্রকলার অনুসরণে এই চিত্রকর্মটি দেখা যায়। এখানে
এই পাণ্ডুলিপিতে, গ্রিক পাণ্ডুলিপিতে যা বলা হচ্ছে যে সেন্ট জর্জের গ্রিক পাণ্ডুলিপিতে যে স্ত্রীর নিকট থেকে যা জবের বিদায় দৃশ্য, প্রতিকৃতির ডান দিকে ফিরে কথা বলার যে ভঙ্গিমা বা শ্মশ্রুযুক্ত অর্থাৎ দাড়িযুক্ত মুখমণ্ডল, তীর্থযাত্রীদের উদ্দেশ্যে আবু জায়েদের বক্তৃতা দৃশ্য, ভ্যাটিকানে রক্ষিত জাবের পাণ্ডুলিপি, এই এই যে জাবের বক্তৃতা দৃশ্য, মুখভঙ্গি, পোশাকের ব্যবহার, সন্ন্যাসীর মতো মুখভঙ্গি, রোমিও ঢিলাঢালা পোশাক, সেলাইবিহীন পোশাক, পোশাকের যে ভাঁজ, হাত রাখার ভঙ্গিমা, এ সমস্তই হচ্ছে খ্রিস্টান বা রোমিও বা বাইজেন্টাইন চিত্রকলায় দেখা যায়। এরই অনুকরণে পরবর্তীতে মুসলমান চিত্রকরগণ চিত্রায়ন করেছেন, যেটা পরবর্তীতে মসজিদে আবু জায়েদের খুতবা পাঠের দৃশ্যের সঙ্গে পুরোপুরি মিলে যায়, যা বিবলিওথেক ন্যাশনালে রক্ষিত রয়েছে। এই যিশুর বাণী প্রচারক যে প্রতিকৃতি, তার সঙ্গে এটা মিল পাওয়া যায়। তাহলে দেখা যাচ্ছে যে বাইজেন্টাইন রীতি মুসলিম চিত্রকলার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এটা খুব বেশি প্রভাবান্বিত করেছিল। এরপর আসি ম্যানিকিয়ান। মুসলিম চিত্রকলার অন্যতম উৎস হচ্ছে এই ম্যানিকিয়ান শিল্পকলা। ধর্মগুরু মনি ছিলেন এই ম্যানিকিয়ান শিল্পকলার ধর্মগুরু মনির অনুসারীগণ ম্যানিকিয়ান নামে পরিচিত এবং এই মনি তার শিল্পকলার মাধ্যমে ধর্মপ্রচারের কাজ সম্পন্ন করেন, অর্থাৎ ধর্মপ্রচার করতেন এই ম্যানিকিয়ান চিত্রের মাধ্যমে। তাই এই চিত্রকলাকে বলা হয় ম্যানিকিয়ান চিত্রকলা। তার ধর্মে ইরানি, ভারতীয়, খ্রিস্টান এবং হেলেনিস্টিক প্রভাব রয়েছে। 923 খ্রিস্টাব্দে বাগদাদের 14 বস্তা, ধারণা করা হয় 14 বস্তা ম্যানিকিয়ান পাণ্ডুলিপি আব্বাসীয় খলিফাগণ পোড়ান। যেহেতু পরবর্তীতে ধর্মীয় ধর্মবেত্তাগণ ইসলামী চিত্রকলার চর্চাকে বিরোধিতা করেছিলেন, তাই ধর্মপান যে খলিফা ছিলেন তিনি এই পাণ্ডুলিপিগুলো পুড়িয়ে ফেলেন। ফলে ম্যানিকিয়ানের অস্তিত্ব প্রায় বহুদিন যাবৎ পাওয়া যায় না। ফলে সোনারূপার মানে এখানে সোনারূপার মরানো ছিল এই পাণ্ডুলিপিগুলো, সেহেতু দেখা যায় যে এগুলো পড়ানোর পর সোনারূপার বহর বয়ে যায় এবং দেখা যেত 1904 সাল পর্যন্ত ম্যানিকিয়ানের কোনো স্মৃতিচিহ্ন পাওয়া যায় না। কিন্তু হঠাৎ করে 1904 সালে তুরফানে দেয়ালচিত্র আবিষ্কৃত হলে ম্যানিকিয়ানদের চিত্রকলা সম্বন্ধে একটি ধারণা লাভ করা যায়। এছাড়াও দেখা যাচ্ছে যে বিভিন্ন বেজেক্লিক ও কোচের যে গুহা চিত্র রয়েছে সেখানে ম্যানিকিয়ান চিত্রকলার নিদর্শন পাওয়া যায়। আবার সুলতান মাহমুদের রাজত্বকালে আবজহঙ্গ নামে একটি মনির চিত্রিত পাণ্ডুলিপি রক্ষিত ছিল। এই মেসোপটেমীয় চিত্রকলায় যেমন খ্রিস্টান প্রভাব দেখা যায়, ইলখানি চিত্রকলায় তেমনি ম্যানিকিয়ানদের প্রভাব লক্ষ্য করা যায়। ইলখানি চিত্রকলার যে শৈল্পিক প্রভাব, স্বল্প রঙের ব্যবহার এবং মাকামা হারিদিতে যে রেখা অঙ্কন পদ্ধতি প্রয়োগ করা হয়, ডিমোট সাহানামায় যেটা দেখা যায় সেটা মূলত ম্যানিকিয়ান ফ্রেস্কোর অনুকরণ বলে মনে করা হয়। এখানে তিনটি চিত্রে দেখা যাচ্ছে যে বাইজেন্টাইন প্রভাব এবং কিছু ম্যানিকিয়ান প্রভাব লক্ষ্য করা যায়। এরপর আসি আমরা ইলখানি যে চিত্রকলা ম্যানিকিয়ান শৈল্পিক প্রভাব দেখা যায় এবং স্বল্প রঙের ব্যবহার দেখা যায়, রেখাঙ্কন পদ্ধতির প্রয়োগে ডিমোট শাহনামার যে সমস্ত মিনিয়েচার পরিলক্ষিত হয় তা ম্যানিকিয়ান ফ্রেস্কোর অনুকরণ বলে মনে করা হয়। এখানে একটি চিত্রকর্ম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ডিমোট শাহনামার
মিনিয়েচার। এই মিনিয়েচারে দেখা যাচ্ছে যে স্বল্প রঙের ব্যবহার, রেখাঙ্কন, মিনিয়েচার লক্ষ্য করা যাচ্ছে। এটা মূলত এই ম্যানিকিয়ান শৈল্পিক প্রভাব রয়েছে। এরপর আমরা আসি সাসানীয় প্রভাব। মুসলিম চিত্রকলার ইতিহাসে সাসানীয় সভ্যতার অবদান অনস্বীকার্য। মুসলিম চিত্রকলার ইতিহাসে সাসানীয়রা বহু বছর ধরে প্রভাব লক্ষ্য করা যায়। বিশেষ করে আব্বাসীয় যুগের যে সূচনা থেকেই যে সাসানীয় প্রভাবটা প্রকটভাবে দেখা যায়। পারস্য উপাধি, পারস্য সঙ্গীত, সেই সঙ্গে পারস্য ভাবধারার প্রাধান্য এই সাসানীয় চিত্রকলাতেও রয়েছে। যেমন কুহু, খাওয়াজা এবং বামিয়ানে যে সমস্ত ফ্রেস্কো দেখা যায় তাতে সাসানীয় বা পারস্য উপাদান রয়েছে। মুসলিম চিত্রশিল্পে সাসানীয় শিল্পরীতির প্রভাব রয়েছে এবং সাসানীয় উপাদানে রয়েছে রঙের উজ্জ্বলতা, ভাবভঙ্গির যে প্রকাশ, পরিপ্রেক্ষিত, প্রতিকৃতি, অঙ্কনের প্রবণতা, শিরস্থান, পোশাক পরিচ্ছদ, উড়ন্ত রিবন, অলঙ্করণ পদ্ধতি, এগুলো হচ্ছে সাসানীয় বা পারস্যের নিজস্ব ভাবধারা থেকে মুসলিম চিত্রকলায় চলে এসেছে। এবং বিষয়বস্তুর দিক থেকে যদি ধরা হয় যে সাসানীয় চিত্রকলার ভাবধারা কিভাবে মুসলিম চিত্রকলাকে প্রভাবান্বিত করেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৈমুরীয় চিত্রকলায় সাসানীয় শিল্পকলার প্রভাব সবচেয়ে বেশি। যেমন সেখানে রাজার অভিষেক, যুদ্ধযাত্রা, মৃগয়া, দ্বিতীয় বাহরামের অভিষেক, প্রথম শাহপুরের বিজয় এবং দেখা যায় তাকিজ, গুলিস্তান, নকশিস, রুস্তমে দেখা যাবে যে মুসলিম চিত্রকলাকে সমৃদ্ধ করেছে। সাসানীয় ভাস্কর্যের গতিশীলতা এবং সেখানে দেখা যাচ্ছে প্রাণচাঞ্চল্য, মৃগয়ার দৃশ্য, এই উপাদানগুলোর বিন্যাস শাহনামা চিত্রাবলীতে দেখা যায়। প্রতিকৃতিগুলোর সারিবদ্ধতাও একটি বিশিষ্ট সাসানীয় কৌশল যা মুসলিম চিত্রকলায় অনুপ্রবেশ ঘটেছে। মুসলিম চিত্রকলায় যে কালিলা ও দিমনা, কিতাব আল আঘানি, সাফার আর হারিরি, সেন্ট ভাস্টের মাকামাতে সাসানীয় প্রভাব লক্ষ্য করা যায়। এছাড়াও দেখা যাচ্ছে যে সমস্ত উপাদান মুসলিম চিত্রকলার আলোড়ন সৃষ্টি করে তা হচ্ছে লতাপাতা, ডানাযুক্ত লতাপাতা, ময়ূর, গ্রিফিন, মৃগয়ার দৃশ্য, বিন্দু দ্বারা পত্রের নকশা ইত্যাদি। পাশে একটি চিত্র দেখা যাচ্ছে যেটা পার্সিয়ান চিত্রকর্ম। এখানে রঙের উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে। এখানে গাছপালার যে দৃশ্যাবলী, নারী অবয়ব এবং বসে গল্প করার মুখভঙ্গি, এগুলো মূলত সাসানীয় বা পার্সিয়ান চিত্রকর্মের প্রভাব। এরপর আমরা দেখব মুসলিম বা বৌদ্ধ চিত্র। চীনা বৌদ্ধ যে চিত্রকর্ম তা মুসলিম চিত্রকলাকে ভীষণভাবে প্রভাবান্বিত করেছে। মুসলিম চিত্রকলায় চীনা উপাদানের প্রকট প্রয়োগ দেখা যায়, যেমন তাবরিজে চিত্রিত রশিদ উদ্দিনের জামিউত তাওয়ারিক, আল বেরুনির আশার আল বাকিয়াতে এবং ইলখানি চিত্রকলার যে সমস্ত জীবজন্তু যেমন ফোনিক্স ড্রাগন, উড়ন্ত বলাকা প্রভৃতি মুসলিম চিত্রকলাকে সমৃদ্ধ করেছে, তা চীনা শিল্পেরই উপাদান। এখানে থানভীর মতে একজন চিত্রকর একজন মানুষের এরূপ বাস্তবধর্মী প্রতিকৃতি অঙ্কন করতে যা মনে হচ্ছে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন সেটাও উপলব্ধি করা যায়। তান এবং সুরীতি অনুসারে স্বল্প রং এবং বলিষ্ঠ রেখাঙ্কন দ্বারা চীনারা যে চিত্রাঙ্কন করতেন সেটা খুবই মিনিয়েচারগুলো খুবই সুন্দর এবং বাস্তবধর্মী। এখানে একটা চিত্রকর্ম দেখা যাচ্ছে
যেখানে দেখা যাচ্ছে যে পোশাক পরিচ্ছদ দ্রুতগতি সম্পন্ন দুটি ঘোড়া চলন্ত ঘোড়াতে থেকে তীর নিক্ষেপের একটি দৃশ্য, গাছপালা সেগুলো মূলত বাতাসে উড়ছে, পতাকা উঠছে। এই যে চলমান একটি চিত্র চিত্রায়িত হয়েছে, যা মুসলিম চিত্রকলায় চীনা প্রভাব লক্ষ্য করা যায়। চীনা জন্তু যেগুলো মুসলিম চিত্রকলায় দেখা যায়, এই যে মেঘমালা, আরেক এটা হচ্ছে শাহনামার মিনিয়েচার, যেটা চীনা চিত্রকলার একটি প্রভাব লক্ষ্য করা যায়। এরপর আসি এই যে ত্রিকোণাকৃতির মাথার অবয়ব, এই যে চলন্ত ঘোড়া, এগুলো চীনা বৌদ্ধদের চিত্রকর্মের অনুপ্রবেশ ঘটেছে, যেটা মুসলিম চিত্রকলায় দেখা যাচ্ছে। এই চিত্রকর্মের প্রভাব ইলখানি এবং যুগ থেকে সাফাভি আমলের মিনিয়েচারেও লক্ষ্য করা যায়। শাহনামার মিনিয়েচারে গতিশীলতা, কৌণিক পাহাড়, গুড়ি বিশিষ্ট পত্রবিহীন গাছপালা বা বৃক্ষ, দাড়ি বা গোপ সম্বলিত বিশেষ ধরনের আকৃতি, এই মঙ্গোলীয় রীতি, এগুলো মূলত চীনা প্রভাব থেকে প্রভাবই লক্ষ্য করা যায়। পারস্যের বিখ্যাত চিত্রকর আহমেদ মুসা চীনা প্রতিকৃতির অনুসরণে প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন, যা কালিলা ও দিমনায় দেখা যাবে। এরপর আসি তৈমুরীয় সুলতানদের সময়ও এই চীনাদের কাছ থেকে হচ্ছে যে চিত্রকর্ম তা হচ্ছে অনুকরণ করা হয়। এরপর আসি আরেকটি চিত্র, যেটা হচ্ছে শাহনামার মিনিয়েচার, ইলখানি যুগ থেকে সাফাভি আমল পর্যন্ত এগুলো দেখা যায়। যেমন কৌণিক যে পাহাড়ের দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, বলাকা, এগুলো মূলত চীনা উপাদানের সংমিশ্রণ ঘটেছে মুসলিম চিত্রকলায়। এরপর আমরা আসি মুসলিম চিত্রকলার অপর একটি উৎস, সেটা হচ্ছে কপ্টিক, অর্থাৎ মিশরীয় খ্রিস্টান বাইজেন্টাইনদের চিত্রকর্মকে মূলত কপ্টিক বলা হয়। তৃতীয় থেকে সপ্তম শতাব্দী পর্যন্ত এই শিল্পরীতি কার্পেট, ভাস্কর, ফ্রেস্কো এবং মিনিয়েচারে লক্ষ্য করা যায়। প্রাচীন গ্রিক এবং প্রাচ্যের উপকরণে সংমিশ্রণে কপ্টিক রীতি কৌশলের উদ্ভব হয়। এই শিল্পকর্মগুলো আমরা আগেই বলেছি, ভাস্কর্য যেটা কার্পেট এবং ফ্রেস্কো এবং মিনিয়েচারে এই কপ্টিক প্রভাব লক্ষ্য করা যায়। কপ্টিক চিত্রকলার কিছু দৃষ্টান্ত দেখা যায় যে 1180 খ্রিস্টাব্দে ডেমিট্রাস অঙ্কিত গসপেলের মিনিয়েচারগুলোতে কপ্টিক চিত্রকলার যে নিদর্শন দেখা যায়, তার সঙ্গে মাকামাতে চিত্রা যে মিনিয়েচারগুলো তৈরি করা হয়েছিল, সেই চিত্রকলাতে এই কপ্টিক উপাদানের কিছু চিত্রাবলী প্রভাবান্বিত করেছে। যেমন একটা ঘাসের বেড়ি, এই মোটিভ খাদ্যশস্য, আহরণত বানরের চিত্রে এবং কপ্টিক গ্রন্থের সেন্ট পিটার ও সেন্ট জন একটি শূন্য কবর পরীক্ষারত দৃশ্য দেখা যায়। মাকামাতে আরেকটি চিত্র রয়েছে, যেখানে আবু জায়েদ এবং তার পুত্র বাগদাদের শাসনকর্তার সঙ্গে যে সাক্ষাতের দৃশ্য, সেখানে কপ্টিক চিত্রে রোমীয় শাসনকর্তার সামনে যিশুর আগমনের দৃশ্য হুবহু মিল রয়েছে, যা মিশরীয় খ্রিস্টান বা বাইজেন্টাইন শিল্পকলা থেকে মুসলিম চিত্রকলায় অনুপ্রবেশ ঘটে। যেমন এখানে মিশরীয় কপ্টিকের চিত্র দেওয়া হয়েছে,
এটা হচ্ছে মিশরীয় কপটিকের চিত্রগুলি এখানে দেখা যাচ্ছে যে মুকুট পরিহিত, এটা হচ্ছে কপটিক শিল্পকলার একটি বৈশিষ্ট্য, যা মুসলিম শিল্পকলায় অনুপ্রবেশ ঘটে। এরপর আমরা আসি ভারতীয় রাজপুত। মুসলিম চিত্রকলার ইতিহাসে বিশেষ করে মুঘল চিত্ররীতির উন্মেষ ঘটে। পারস্য শিল্পকলার পাশাপাশি ভারতীয় যে নিজস্ব বা স্বকীয় বা স্বয়ংসম্পূর্ণ চিত্ররীতি, যা রাজপুত নামে পরিচিত। যেসব কারণে ভারতীয় প্রভাব মুঘল চিত্রকলায় অনুপ্রবেশ করে বা মুসলিম চিত্রকলায় অনুপ্রবেশ করে, সেগুলো হচ্ছে প্রথমত উদারপন্থী মুঘল সম্রাটদের চিত্রকলার প্রতি অনুরাগ এবং পৃষ্ঠপোষকতা। আমরা একটু লক্ষ্য করলেই দেখব যে মুঘল শাসন আমলের সম্রাট হুমায়ুনের পর থেকে সম্রাট আওরঙ্গজেব পর্যন্ত মোটামুটি সকল শাসকই চিত্রকলার প্রতি অনুরক্ত ছিলেন এবং তারা পৃষ্ঠপোষকতা দান করেন, ফলে মুঘল চিত্রকলা বিকাশ লাভ করেছিল। এরপর আসি আকবর কর্তৃক চিত্রকলাকে আধ্যাত্মিক উন্নতির একটি বলিষ্ঠ পদ্ধতি হিসেবে গ্রহণ। সম্রাট আকবর এই চিত্রকলাকে তিনি ধর্মীয় আধ্যাত্মিক উন্নতির একটি সোপান হিসেবে গ্রহণ করেছিলেন এবং চিত্রকলাকে তিনি পৃষ্ঠপোষকতা দান করেন। মূলত তার সময় চিত্রকলা বিকাশ ঘটে এবং রাজপুত চিত্রশালায় অভিজ্ঞ এবং দক্ষ হিন্দু চিত্রকরদের নিয়োগ দান। সম্রাট আকবর রাজপুত নীতি গ্রহণ করেছিলেন এবং রাজদরবারের সকল শাখায় দেখা যাচ্ছে যে অভিজ্ঞ দক্ষ হিন্দুদের নিয়োগ দান করেছিলেন। সেই ধারাবাহিকতায় চিত্রকলায়ও যে চিত্রশালা ছিল, সে চিত্রশালায় হিন্দু চিত্রকরদের তিনি নিয়োগ দিয়েছিলেন এবং তার পৃষ্ঠপোষকতায় সেখানে চিত্রকলা চর্চা হয়। সেই চিত্রকলায় দেখা যাচ্ছে যে এই দক্ষ হিন্দু এবং অভিজ্ঞ যারা ছিলেন, তারা যে সমস্ত চিত্রাঙ্কন করেছেন, সেগুলোতে দেখা যাচ্ছে যে হিন্দু বা রাজপুতদের নিজস্ব একটা প্রভাব লক্ষ্য করা যায়। এবার আসি এরপর দেখা যাচ্ছে যে সম্রাট হুমায়ুন ভারতবর্ষে পারস্য থেকে চিত্রকর এনেছেন এবং মুসলিম চিত্রকলায় অর্থাৎ মুঘল চিত্রকলার প্রতিষ্ঠা করেছেন এবং ভারতীয় চিত্রকলার দীর্ঘ এবং গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছিল। এই ইন্দো পারস্য রীতির সংমিশ্রণ, এই চিত্রে দেখা যাচ্ছে সম্রাট আকবর ও তানসেন। এখানে মুঘল দরবারে মুঘল বাদশাদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত যে চিত্রশালা ছিল, এই চিত্রিত পাণ্ডুলিপি বা একক মিনিয়েচারে ভারতীয় এবং পারস্যের উপাদানের সংমিশ্রণ ঘটে। পারস্য স্থাপত্যিক অলঙ্করণ করেছেন যেসব চিত্রকল্প, বিষয়বস্তু পারস্য হলেও দেখা যাচ্ছে যে ভারতীয় পরিবেশ, পোশাক এবং উপাদান লক্ষ্য করা যায়। যেমন হুমায়ুন এবং আকবরের রাজত্বকালে যে চিত্রিত দাস্তানি আমিরি হামজার যে পাণ্ডুলিপি রয়েছে, সেখানে ভারতীয় পারস্য শিল্পীদের পাশাপাশি হিন্দু চিত্রকরগণ নিয়োগ দেওয়া হয় এবং তারা এই চিত্রশালায় ভারতীয় এবং পারসিক উভয় উপাদানের সংমিশ্রণ ঘটিয়েছেন। ফলে এই চিত্রের উপরিভাগে দেখা যায় পটভূমি, বিষয়বস্তু বিন্যাস, প্রতিকৃতি, ভাবভঙ্গি পারস্য রীতির সঙ্গে সঙ্গে হিন্দু রাজপুত বা ভারতীয় রাজপুত নীতিও এখানে অনুপ্রবেশ ঘটেছে।
যে চিত্রটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে ভারতীয় প্রবেশ অঙ্কিত হয়েছে, যেমন বট গাছ, তারপর কদম্ব, চেনার বা কলার গাছ। এগুলো হচ্ছে ভারতীয় নিজস্ব উম, সংস্কৃতির একটি অংশ। আবার দেখা যাচ্ছে কলকাতার ভারতীয় যে জাদুঘরে রক্ষিত রয়েছে সঙ্গীত বিশারদ তানসেন। এই যে তানসেনের এবং সম্রাট আকবরের যে একটা চিত্র দেখা যাচ্ছে, এখানে তানসেনের যে পোশাক, বাদ্যযন্ত্র নিয়ে যে একটা চিত্র দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে তিনি যে পোশাক পরেছেন বা তার দেহ অবয়ব পুরোপুরি রাজপুত বা ভারতীয় ভাবধারা এখানে পরিলক্ষিত হয়। এর পটভূমিতে প্রাকৃতিক দৃশ্য রয়েছে, যেটা পারসিক এবং ভারতীয় উভয়ের সংমিশ্রণ, কিন্তু উপাদানগুলো হচ্ছে ভারতীয়। আলংকারিক উজ্জ্বল রং এখানে ব্যবহার করা হয়েছে, সম্পূর্ণরূপে পারস্য হলেও দেশীয় পরিবেশ এখানে দেখা যাচ্ছে। আর প্রতিকৃতিগুলো হচ্ছে ভাবভঙ্গি, পোশাক পরিচ্ছদ এবং শিরোভূষণ প্রোফাইল যেটা দেখা যাচ্ছে, সেটাও মূলত ভারতীয় বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। তাহলে দেখা যাচ্ছে মুঘল আমলে ইন্দো পারস্য বা পারস্য এবং ভারতের যে রীতির সংমিশ্রণ, সেটা আমরা মুঘল আমলের যে চিত্রকর্মগুলো আছে সেগুলো লক্ষ্য করা যায়। এরপর আসি ভারতীয় রাজপুত মহিলার প্রতিকৃতি। ধর্মীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠিত হলে সেখানে দেখা যায় যে চিত্রকলায় প্রতিকৃতি অঙ্কনের একটা আবেশ বা পরিবেশ তৈরি হয়। মূলত জাহাঙ্গীর মুঘল সিংহাসনে আরোহণ করে চিত্রকলায় এক আমূল পরিবর্তন আনেন। তারই পৃষ্ঠপোষকতায় প্রকৃত মুঘল চিত্রকলার উন্মেষ ঘটে এবং পারস্য এবং ভারতীয় উপাদানের সংমিশ্রণ ঘটে, এবং ভারতীয় হিন্দু চিত্রকরদের স্বাধীনতা ছিল এবং প্রাচীন ভারতীয় রীতিতে এখানে দেখা যাচ্ছে যে যে চিত্র দেওয়া আছে সেখানে দেখা যাচ্ছে যে নারীর বা মহিলা প্রতিকৃতি। সম্রাট জাহাঙ্গীরের চিত্রকলার একজন চিত্রকর এখানে ভারতীয় চিত্ররীতির প্রতিফলন ঘটিয়েছেন, এবং দেখা যাচ্ছে যে এখানে রাজপুত নারীর এখানে প্রতিকৃতি, যার মুখাবয়ব ডিম্বাকৃতি, যে ঠোঁট অঙ্কন করা হয়েছে সেখানে সেটা হচ্ছে সাবলীল, এবং মাথার যে মুকুট ব্যবহার করা হয়েছে সেখানে মাঝখানে পাথর বা একটা মুকুটের একটা অংশ দেখা যাচ্ছে সেখানে। এটাও পারসিক একটা হচ্ছে প্রভাব। আর মুখমণ্ডল যে ডিম্বাকৃতি সেটা হচ্ছে ভারতীয় প্রভাব, এবং যে টানা টানা চোখ, এগুলো দেখা যাচ্ছে যে ভারতীয়, পারসিক এবং চীনা প্রভাব লক্ষ্য করা যায়। এই ছবিতে যোধাবাইয়ের সঙ্গে সঙ্গে অনেক নারীর প্রতিকৃতি অঙ্কনের একটা চিত্র দেওয়া হয়েছে। এরপর আসি ভারতীয় চিত্রকলা বা মুঘল চিত্রকলায় মুসলিম যে চিত্রকরগণ চিত্রিত হয়েছেন, ফুল, ফল, লতাপাতা এবং জীবজন্তুর চিত্র অঙ্কন করেছেন। শুধুমাত্র ভারতীয় নারীর প্রতিকৃতিই মুঘল চিত্রশালায় চিত্রিত হয়েছে তা কিন্তু নয়। শিল্পীগণ ভারতীয় ফুল, ফল, লতাপাতা এবং জীবজন্তুর চিত্র অঙ্কন করেছেন।
উদাহরণস্বরূপ বলা যায় যে সম্রাট জাহাঙ্গীর ছিলেন প্রকৃত প্রেমিক এবং তার দরবারে শিল্পীদের ভারতীয় উদ্ভিদের বিশেষ করে কাশ্মীরের ফুল লতাপাতা চিত্র অঙ্কন করা হয়েছে। চেনার যে বৃক্ষ সেগুলো অঙ্কন করা হয়েছে। এখানে একটি আমরা স্ক্রিনে চিত্র দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বানরের একটি ছবি, আশেপাশে পরিবেশ এবং গাছপালা দেখা যাচ্ছে। এখানে স্বতঃস্ফূর্তভাবে একটি প্রাকৃতিক অবয়ব ফুটে উঠেছে। এই পাণ্ডুলিপিতে মনোরম পরিবেশ, বানর এবং কাশ্মীরি ভালুক এই ধরনের জীবজন্তু দেখা যায় ভারতীয় চিত্রশালায়। এরপর আসি হিন্দু ধর্মীয় উপাখ্যানের চিত্রায়ন। শুধুমাত্র ইন্দো-পারসিক সংমিশ্রণ ঘটেছে শুধু তাই নয়, প্রতিকৃতি অঙ্কন করা হয়েছে তাই নয়, ফুল লতাপাতার সাথে সাথে হিন্দু ধর্মীয় যে উপাখ্যান রয়েছে যেমন বাল্মীকির রামায়ণ, মহাভারত এ ধরনের পাণ্ডুলিপিরও চিত্রায়ন করা হয়েছে বা মহাকাব্য অঙ্কন করা হয়েছে। রজমনামচা এবং রাশিকা প্রিয় এই জয়পুরের যে মহারাজার সংগ্রহে রয়েছে, যেটা পারস্য ভাষায় অনুদিত এবং সম্রাট আকবরের চিত্রশালায় দক্ষ হিন্দু চিত্রকরেরা বা এই পাণ্ডুলিপি চিত্রায়ন করেছিলেন। ৩ জন শিল্পীর চিত্রায়নে চিত্রিত হয়। এখানে রামায়ণের একটি দৃশ্য দেখা যাচ্ছে, যেটা রামায়ণের চিত্রকর্ম। অপর একটি চিত্রে দেখা যাচ্ছে এই চিত্রকর্মগুলো মূলত ভারতীয় যে সংস্কৃতি, ভারতীয় যে মহাকাব্য যেগুলো ছিল সেই কাব্যকে পাণ্ডুলিপি আকারে চিত্রিত হয়। এখানে এই চিত্রগুলোতে ভারতীয় ভাবধারা সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এখানে হিন্দু পৌরাণিক গল্পের ভিত্তিতে রচিত পাণ্ডুলিপিগুলোকে যে 40টি চিত্র রয়েছে, বিষয়বস্তু হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমলীলা বা রাশিকা প্রিয়া বা রাম লক্ষণের যে চিত্র এবং যে দেবদূতের আগমন, এগুলো হচ্ছে এই মহাকাব্যের বিষয়বস্তু। সেগুলো মূলত মুঘল আমলে হিন্দু ধর্মীয় উপাখ্যানের চিত্রায়নের মাধ্যমে ফুটে তোলা হয়েছে, যেটা মুঘল নীতি এতই সুনির্দিষ্ট যে সম্পূর্ণরূপে হিন্দু গ্রন্থের চিত্রায়নেও দেখা যায়। একে রাজপুত রীতির সঙ্গে গোঁজামিল দেওয়া সম্ভব নয়, বরং নায়ক নায়িকা রাধাকৃষ্ণ বা যে দৃশ্য অঙ্কিত হয়েছে তার দৃশ্যপট, নকশা, পাহাড় পর্বতের দৃশ্য, সিংহাসন, বিশেষ করে জামা, কমরবন্ধ, তীর-ধনুক বা যে স্থাপত্য, সেগুলো মূলত মুঘল রীতির কৌশল উপাদানের পরিচায়ক, যেটাতে ভারতীয় ছাপ সুস্পষ্ট। তাহলে আমরা আজকের যে বিষয়বস্তু আমাদের আলোচনার, সেটা হচ্ছিল যে মুসলিম চিত্রকলায় অন্যান্য চিত্রশালার যে প্রভাব সেটা সম্পর্কে। তাহলে আজকের পাঠে আমরা দেখলাম বাইজান্টাইন প্রভাব লক্ষণীয়, সাসানীয়, ম্যানিকিয়ান, কপ্টিক, ভারতীয়। মুসলিম চিত্রকলার নিজস্ব কোনো ভাবধারা নেই, তাই বলা যায় যে মুসলিম চিত্রকলার যে বিকাশ ঘটেছিল সেটা মূলত এই উৎসগুলো থেকে মুসলিম চিত্রকলার অনুপ্রবেশ ঘটে এবং মুসলিম চিত্রকলাকে সমৃদ্ধ করেছে। এই চিত্ররীতির ফলে দেখা যাচ্ছে যে আমরা পরিশেষে বলতে পারি যে মুসলিম চিত্রকলা কোনো একক চিত্রকলা নয়, বরং এটি
দেশ কাল পাত্রভেদে বিভিন্ন সময়ে বিভিন্ন শিল্পধারার সাথে সংমিশ্রণ ঘটেছে এবং স্বকীয়তা বজায় রেখে পূর্ণতা লাভে সক্ষম হয়েছে এবং যার ফলে দেখা যাচ্ছে আরব চিত্রকলা নামে বা সাধারণত অভিহিত হয়ে থাকে, যা পাশ্চাত্যে বিদেশি প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। আজকের যে বিষয়বস্তু এবং আমাদের আজকে যে আলোচনার বিষয়, সে বিষয়ে আরো জ্ঞান অর্জনের জন্য, আরো জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য আমরা যে বইগুলো পড়তে পারি সেগুলো হচ্ছে এ.কে.এম. ইয়াকুব আলীর মুসলিম স্থাপত্য ও শিল্পকলা, এ.বি.এম. হোসেন আরব স্থাপত্য, অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদুল হাসান মুসলিম শিল্পকলা ও স্থাপত্য, প্রফেসর মোহাম্মদ আব্দুল করিম ও ডক্টর মোহাম্মদ আবুল কালাম মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের বিকাশ। এ সমস্ত বই যদি আমরা পাঠ করি তাহলে এই বিষয় সম্পর্কে আমরা আরো বিশদ ধারণা লাভ করব এবং আরো নিজেকে সমৃদ্ধ করতে পারবো। তাহলে আজকে আমাদের এখানে পরিসমাপ্তি ঘটাচ্ছি। এভরিবডি, থ্যাংক ইউ।